২০০৩ সালে লন্ডনে একজন সফল ব্যবসায়ী অমরজিৎ চৌহান তার পরিবার নিয়ে বসবাস করতেন। কিন্তু রাতারাতি হঠাৎ করেই বাড়ি থেকে উধাও হয়ে যায় অমরজিৎ চৌহানের পুরো পরিবার। সেই পরিবারে ছিল তার স্ত্রী ন্যান্সি, তার ছোট 2 সন্তান এবং তার শাশুড়ি। লন্ডনের মতো শহরে 5 সদস্যের একটি পরিবার কিভাবে রাতারাতি উধাও হয়ে গেলেন, সেটাই ছিল লন্ডন পুলিশের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। বিরাট একটি চ্যালেঞ্জের মুখে পড়ে যান লন্ডন পুলিশ। ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে ২০০৩ সালে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এই চৌহান ফ্যামিলির উধাও হয়ে যাওয়ার ঘটনাটির আদ্যোপান্ত জানাবো আপনাদের। ঘটনার মূল প্রেক্ষাপট, উদ্দেশ্য, পুলিশি অনুসন্ধান এবং সর্বোপরি আসামিদের শেষ পরিণতি সকল কিছুই জানতে পারবেন এই ভিডিওতে। এইরকম সারা বিশ্বে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলটি। তাছাড়াও আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। আজকের ঘটনাটি অমরজিৎ চৌহান এবং তার পরিবারের। ঘটনাটির কিছু বছর আগেই অমরজিৎ চৌহান ভারত থেকে ব্রিটেনে যান। সেখানে গিয়ে কঠোর পরিশ্রম করে তিনি একটি আমদানি রপ্তানি ব্যবসা চালু করেন। তার কোম্পানির নাম ছিল সিবা ফ্রাইট, যা হিথ্রো এয়ারপোর্টের একদম কাছেই অবস্থিত ছিল। তুলনামূলক খুবই ব্যবসা সফল ছিল তার এই ব্যবসাটি। সেখানে থাকার সময় অমরজিৎ চৌহান ন্যান্সি নামের এক মহিলাকে বিয়ে করেন। ন্যান্সি ইন্ডিয়ার পাঞ্জাবের বাসিন্দা ছিলেন। বিয়ের পরে ন্যান্সি তার স্বামী অমরজিৎ এবং তার 2 ছোট সন্তানের সঙ্গে লন্ডনেই বসবাস করতে শুরু করেন। এই ঘটনাটি যখন ঘটেছিল তখন তাদের দ্বিতীয় সন্তান মহেশের সবেমাত্র 2 মাস বয়স। তাই ন্যান্সির মা চরণজিৎ কৌর তার মেয়েকে সাহায্য করতে ইন্ডিয়া থেকে চলে যান লন্ডনে। কিছুদিনের জন্য সেখানে তার মেয়ের পরিবারের সাথেই বসবাস করতেন তার মা চরণজিৎ কৌর। ন্যান্সির একটি ভাইও ছিল, তার নাম ওঙ্কার ভার্মা। তিনি নিউজিল্যান্ডে বসবাস করতেন। যদিও তারা একে অপরের থেকে অনেক দূরে ছিলেন, তবু প্রায়ই ফোনে তাদের কথা হতো। প্রতিদিনের মতো 14 ফেব্রুয়ারি 2003 সালে ন্যান্সি তার ভাই ওঙ্কার ভার্মাকে ফোন করেন। কিন্তু ওঙ্কার ভার্মার কাছে তার বোনের কণ্ঠস্বর খুবই আতঙ্কিত মনে হচ্ছিল। ভাই যখন তার বোনের কাছে আতঙ্কের কারণ জানতে চান, ন্যান্সি তখন উত্তরে বলেন, গতকাল অমরজিৎ অফিসে গিয়েছিলেন, কিন্তু তারপর থেকে আর বাসায় ফিরেননি। ন্যান্সি তার ভাই ওঙ্কার ভার্মাকে জানান তার স্বামী অমরজিৎ অফিস থেকে ফিরে আসতে দেরি করেন। তখন ন্যান্সি একাধিকবার অমরজিতের নাম্বারে কল করার চেষ্টা করে, কিন্তু অমরজিতের মোবাইলটি তখন সুইচ অফ পাওয়া যায়। কিছু সময় পরে ন্যান্সি অমরজিতের কোম্পানির নাম্বারে ফোন করেন। সেখান থেকে ন্যান্সি জানতে পারেন অমরজিৎ একটি জরুরি ব্যবসায়িক মিটিংয়ের জন্য নেদারল্যান্ডে চলে গেছেন। অবশ্য বড় ব্যবসায়ীদের জন্য এক দেশ থেকে অন্য দেশে জরুরি মিটিংয়ের জন্য যাওয়া বিশেষ কোনো বড় ব্যাপার ছিল না। কিন্তু অমরজিতের হঠাৎ করে নেদারল্যান্ড যাওয়ার কথা শুনে ন্যান্সি বেশ উদ্বিগ্নই হয়ে পড়েন। কারণ অমরজিৎ কোনোদিনও ন্যান্সির সঙ্গে তার নতুন কোনো ব্যবসায়িক চুক্তি অথবা নেদারল্যান্ড যাওয়ার ব্যাপারে কোনো আলোচনা করেননি। তাই ন্যান্সির জন্য অমরজিতের নেদারল্যান্ড যাওয়ার বিষয়টি খুবই অবিশ্বাস্য মনে হচ্ছিল। কারণ ন্যান্সি জানতেন কিছুদিন আগেই অমরজিৎ তার রেসিডেন্সি পারমিটের জন্য আবেদন করেছিলেন লন্ডনের অফিসে। তাই সে কারণে ব্রিটেন সরকারের কাছেই অমরজিতের পাসপোর্টটি ছিল। অমরজিৎ পাসপোর্ট ছাড়া নেদারল্যান্ডে কিভাবে যাবেন সেটা নিয়ে ন্যান্সি ভাবছিলেন। ন্যান্সি যখন এসব কিছু নিয়ে বিচলিত ছিলেন, ঠিক তখনই ন্যান্সির মোবাইলে একটি ভয়েস মেসেজ আসে। এটি ন্যান্সির উদ্দেশ্যে অমরজিৎ চৌহানের ভয়েস মেসেজ ছিল। ভয়েস মেসেজে অমরজিৎ ন্যান্সিকে বলেন, তুমি চিন্তা করো না, আমাকে কিছু জরুরি কাজের জন্য ব্রিটেনের বাইরে যেতে হয়েছে। আমি খুব দ্রুতই তোমাদের কাছে ফিরে আসব। কিন্তু এই ভয়েস মেসেজটি শোনার পর ন্যান্সির চিন্তা আরও বেড়ে যায়। কারণ এটি প্রথমবার ছিল যখন অমরজিৎ ন্যান্সিকে ইংরেজিতে ভয়েস মেসেজ পাঠিয়েছেন। এর আগে তিনি কখনোই ইংরেজিতে ভয়েস মেসেজ পাঠায়নি। সাধারণত অমরজিৎ তার স্ত্রী ন্যান্সিকে কোনো ভয়েস মেসেজ পাঠালে পাঞ্জাবি ভাষায় কথা বলতেন। কিন্তু হঠাৎ করেই কোনো কিছু না জানিয়ে অমরজিতের নেদারল্যান্ডে চলে যাওয়া, ইংরেজিতে ভয়েস মেসেজ পাঠানো, সব কিছুই ন্যান্সির জন্য বিচলিত হওয়ার কারণ ছিল। 13 ফেব্রুয়ারি 2003 সালে অমরজিৎ শেষবারের মতো তার কোম্পানির অফিসে গিয়েছিলেন, কিন্তু এরপর তিনি আর ফিরে আসেননি। এই পুরো ঘটনাটি ন্যান্সি 14 ফেব্রুয়ারি 2003 সালে নিউজিল্যান্ডে বসবাসকারী তার ভাই ওঙ্কার ভার্মার কাছে জানান। পরবর্তী দিন অর্থাৎ 15 ফেব্রুয়ারি 2003 সালে ওঙ্কার ভার্মা তার বোনকে আবার ফোন করেন। উদ্দেশ্য ছিল অমরজিৎ ফিরে এসেছে কিনা সে ব্যাপারে তথ্য নেয়া।
কিন্তু তখন তিনি ন্যান্সির ফোনটি বন্ধ পান। ওঙ্কার ভার্মা অনেকবার ফোন করার পরেও কোনো প্রকার উত্তর পায়নি। অন্যদিকে অমরজিতের কোম্পানি সিবা ফ্রাইটের কর্মীরাও ন্যান্সিকে ফোন করছিল, কিন্তু কোনোভাবে তারাও ন্যান্সিকে খুঁজে পাচ্ছিল না। তারা পুলিশ স্টেশনে ফোন করে জানায় 2 দিন ধরে কোম্পানির বস অমরজিৎ চৌহান অফিসে আসেননি এবং তাদের বস অমরজিৎ চৌহানের পরিবারের কারো সাথেও যোগাযোগ করা যাচ্ছে না। তথ্য পাওয়ার পর পুলিশের একটি দল সরাসরি অমরজিতের বাড়িতে চলে যায়। সেখানে তারা জানতে পারে বাড়িতে কেউ নেই, অর্থাৎ অমরজিৎ এবং তার পরিবার, তার স্ত্রী, তার 2 সন্তান এবং ন্যান্সির মা সবাই নিখোঁজ। পুলিশ এই ঘটনাটি বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু ততক্ষণে একটি অবাক করা তথ্য পুলিশের হাতে চলে আসে। পুলিশের কাছে আসা তথ্যটি ছিল অমরজিৎ এবং তার পুরো পরিবার নিখোঁজ হওয়ার পরে একজন ব্যক্তি একটি চিঠি সহ অমরজিতের কোম্পানিতে আসে, যার উপর অমরজিতের সিগনেচার ছিল। চিঠিতে অমরজিৎ লিখেছেন, আমি ইংল্যান্ড ছেড়ে চলে যাচ্ছি এবং এই কোম্পানিটি এখন নতুন মালিককে হস্তান্তর করছি। এই চিঠির সাথে আরও একটি ডকুমেন্ট ছিল, যেখানে নতুন মালিকের বিস্তারিত তথ্য ছিল, অমরজিতের সিগনেচার ছিল এবং কোম্পানিটি নতুন মালিকের কাছে বিক্রি করার সকল ডকুমেন্ট ছিল। পুলিশ এই ডকুমেন্টটি খুব ভালোভাবে পরীক্ষা করে এবং পুলিশের কাছে এটি সঠিক বলে মনে হয়। এভাবেই পুলিশ ধরে নেয় অমরজিৎ চৌহান সত্যি ইংল্যান্ড ছেড়ে অন্য কোথাও চলে গেছেন। এরপর থেকে পুলিশের তদন্তের গতি কিছুটা কমে যায়। অন্যদিকে প্রায় 6 সপ্তাহের বেশি সময় পর ইংল্যান্ডের একটি স্থানীয় সংবাদপত্রে অমরজিৎ চৌহান সম্পর্কে একটি খবর প্রকাশিত হয়, যেখানে বলা হয় অমরজিৎ খুব বড় আর্থিক সমস্যার সম্মুখীন ছিলেন, তাই তিনি গোপনে তার কোম্পানিটি বিক্রি করে দেশ ছেড়ে চলে গেছেন। পুলিশ কোম্পানির অন্যান্য কর্মচারী এবং আশেপাশের লোকেরা এটি বিশ্বাস করছিলেন অমরজিৎ ইচ্ছে করেই ইংল্যান্ড ছেড়ে চলে গেছেন। কিন্তু নিউজিল্যান্ডে বসবাসরত ন্যান্সির ভাই এই দাবিটি বিশ্বাস করতে পারছিলেন না, কারণ দীর্ঘ 6 সপ্তাহ ধরে ওঙ্কার ভার্মার সাথে অমরজিৎ চৌহানের পরিবারের কারোরই কোনো প্রকার যোগাযোগ হয়নি। অবশেষে 5 মার্চ 2003 সালে ওঙ্কার ভার্মা নিউজিল্যান্ড থেকে সরাসরি লন্ডনে চলে আসেন। লন্ডনে এসে ওঙ্কার ভার্মা পুলিশকে চাপ দিতে থাকেন অমরজিৎকে খুঁজে বের করার জন্য। তবে পুলিশ খুব বেশি আগ্রহী ছিল না। শেষ পর্যন্ত ওঙ্কার ভার্মা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দিতে শুরু করেন। তখন পুলিশ আবার তদন্ত করতে রাজি হয়। তদন্ত আবার শুরু হয়। পুলিশ তদন্তের শুরু করেন অমরজিতের বাড়ি থেকে। অমরজিতের পুরো পরিবারটি নিখোঁজ হওয়ার পরে এই প্রথম পুলিশ সেই বাড়িতে যায়। নিখোঁজ হওয়ার পর কয়েক সপ্তাহ কেটে যায়, তখনই পুলিশ তার তল্লাশি শুরু করে। পুলিশ যখন অমরজিতের বাড়িতে যায়, তখন বাড়ির ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছিল না যে তারা তাদের নিজ ইচ্ছায় বাড়ি ছেড়ে গেছেন, কারণ বাড়ির ভেতরে জামা কাপড় এখনও ওয়াশিং মেশিনের ভিতরেই ছিল, আবার কিছু খাবার টেবিলের উপরেই ছিল। অমরজিতের ছোট 2 সন্তানের জামা কাপড় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, এমনকি ন্যান্সির মা চরণজিৎ কৌরের কাপড়ও সেখানেই পড়েছিল। শুধু এটুকুই নয়, চরণজিৎ কৌর সাধারণত তার একটি ধর্মীয় গ্রন্থ সব সময় তার সাথেই নিয়ে চলতেন, কিন্তু এটাই প্রথম ছিল যে তার ধর্মীয় গ্রন্থটিও সেই বাড়িতে পাওয়া যায়। তখন ওঙ্কার ভার্মা পুলিশকে জানান, আমার মা কখনোই এই ধর্মীয় গ্রন্থটি ছাড়া বাড়ি থেকে বের হতেন না। তিনি তার প্রয়োজনীয় অন্যান্য সকল কিছু ভুলে গেলেও কখনোই এই ধর্মীয় গ্রন্থ তিনি ফেলে যাবেন না, এটা আমার বিশ্বাস। ওঙ্কার ভার্মার মতে তাদের পরিবারের সাথে খুব খারাপ কিছু হয়েছে, যেটা তারা নিজ ইচ্ছায় করেনি। পুলিশ যখন এই সকল কিছু তদন্ত করছিল, তখন লন্ডনে থাকা অমরজিতের কিছু আত্মীয়ের কাছে ফ্রান্স থেকে একটি পত্র আসে। সেই পত্রে অমরজিৎ কৌর লিখে পাঠান, আমি আমার পরিবার সহ ভারত চলে গেছি, কারণ আমি ইংল্যান্ডে খুব খারাপ অবস্থায় জীবনযাপন করছিলাম। এটি আমি সহ্য করতে পারিনি, সেজন্যই আমি নিজ ইচ্ছায় পরিবার সহ ভারত চলে গেছি। এই চিঠি যেহেতু অমরজিতের নাম থেকে লেখা হয়েছিল, কিন্তু অমরজিতের আত্মীয়রা এই বিষয়টি বিশ্বাস করতে পারলেন না, কারণ সাধারণত অমরজিৎ চিঠি লিখলে তিনি নিজ হাতেই সেটি লিখতেন, কিন্তু এই চিঠিতে কম্পিউটার থেকে টাইপ করা ছিল। ততদিনে অমরজিৎ চৌহান এবং তার পরিবার নিখোঁজ হওয়ার প্রায় 1 মাস পার হয়ে গেছে এবং এখন পর্যন্ত পুলিশ ভালো কোনো ক্লু খুঁজে পায়নি যেটা দিয়ে অমরজিতের পরিবারকে উদ্ধার করা সম্ভব হবে। যদিও বাড়ির তল্লাশির সময় যা কিছু পরিস্থিতি দেখা গেছে, তাতে এটা স্পষ্ট ছিল তারা নিজ ইচ্ছায় বাড়ি ছেড়ে যায়নি। ন্যান্সির ভাই ওঙ্কার ভার্মার অভিযোগের ভিত্তিতে
স্থানীয় পুলিশ এখন এই পুরো মামলাটি 21 মার্চ 2003 সালে স্কটল্যান্ড ইয়ার্ডের সিরিয়াস ক্রাইম গ্রুপের কাছে হস্তান্তর করে। স্কটল্যান্ড ইয়ার্ড সারা বিশ্বে খ্যাতিসম্পন্ন একটি বিশেষায়িত দল, যারা বিভিন্ন মামলার ইনভেস্টিগেশন করে থাকে। স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে এই মামলাটি গ্রহণ করার পর তদন্ত আরও ভালোভাবে শুরু হয়। কিন্তু অনেক সপ্তাহ তদন্তের পরেও স্কটল্যান্ড ইয়ার্ডও নতুন কোনো কিছুই উদ্ধার করতে পারেনি। চৌহান পরিবার ফেব্রুয়ারি মাসে নিখোঁজ হয়েছিল এবং ততদিনে এপ্রিল 2003 মাস চলে যাচ্ছে। অমরজিতের কোম্পানি সিবা ফ্রাইট ততদিনে নতুন মালিকেরা পরিচালনা করছে, যাদের সাথে পুরনো মালিক অমরজিৎ চৌহান এবং তার পরিবারের কোনো প্রকার সম্পর্ক নেই। পুলিশ ততদিনে খুব ভালোভাবে চেষ্টা করছিল এই পুরো পরিবারটিকে খুঁজে বের করার। তারা নেদারল্যান্ড, ফ্রান্স, ইন্ডিয়া সকল জায়গাতেই খোঁজ খবর নিতে থাকেন। পুলিশের সর্বোচ্চ প্রচেষ্টার পরেও বিশেষ কোনো ফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এপ্রিল মাসে খবর আসে সমুদ্রের তীরে একটি লাশ পাওয়া গেছে। খুব ভালোভাবে তদন্তের পর জানা যায় লাশটি আসলে অন্য কারো নয়, বরং অমরজিৎ চৌহানের। ওঙ্কার ভার্মা এই লাশটিকে অমরজিৎ চৌহান হিসেবেই চিহ্নিত করেন। অমরজিৎ চৌহানের লাশ পাওয়ার পরে পুলিশ পুরোপুরি সক্রিয় হয়ে ওঠেন। এই মামলাটি সমাধান করার জন্য শত শত পুলিশকর্মী নিয়োগ করা হয়। পুলিশ প্রথম সন্দেহ করে সেই ব্যক্তিকে, যে অমরজিতের নিখোঁজ হওয়ার পরপরই অমরজিতের কোম্পানিতে এসে নিজেকে কোম্পানির নতুন মালিক হিসেবে দাবি করে, সাইন করা লেটার এবং মালিকানা সম্পর্কিত সকল ডকুমেন্ট উপস্থাপন করে দাবি করে তিনিই এই কোম্পানির নতুন মালিক। এরপর পুলিশ এই ব্যক্তির পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করে। অমরজিৎ চৌহানের কোম্পানির মালিকানা দাবি করা ব্যক্তিটি ছিল 1980 সালের আশেপাশে ব্রিটেনের অপরাধ জগতের এক বড় নাম। সে কিছু বছর আগে পর্যন্ত ইংল্যান্ডের একটি বিশাল মাদক পাচারকারী ছিল। ড্রাগ পাচার, ভুয়া পাসপোর্ট, মানব পাচার এবং আরও অন্যান্য অনেক অবৈধ কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। তার নাম ছিল কেনেথ রেগান। 1998 সালে লন্ডন পুলিশ কেনেথ রেগানকে ভুয়া পাসপোর্ট তৈরি এবং ড্রাগ ব্যবসার সাথে জড়িত থাকার কারণে গ্রেফতার করে। পুলিশের তথ্য অনুসারে এখন পর্যন্ত লন্ডনে প্রায় 2000 কোটি টাকার বেশি ড্রাগ বিক্রি করেছিলেন কেনেথ রেগান। এরপর কেনেথ রেগানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আদালতে দোষী প্রমাণিত হওয়ার পরে তাকে 20 বছরের কারাদণ্ড দেয়া হয়। কিন্তু 20 বছরের সাজা চলাকালীন সময়ে পুলিশ কেনেথ রেগানকে সরকারি সাক্ষী হওয়ার প্রস্তাব দেয়। শর্ত হিসাবে তার সাজা কমানোর কথা বলে। কেনেথ রেগানও সাক্ষ্য দিতে রাজি হয়ে যায়। কেনেথ রেগানের দেয়া তথ্যের ভিত্তিতে ব্রিটেনের অন্যান্য অনেক বড় মাদক কারবারিদের গ্রেফতার করতে সক্ষম হয় সে সময় পুলিশ। প্রতিশ্রুতি অনুযায়ী কেনেথ রেগানের সাজা 20 বছর থেকে কমিয়ে মাত্র করা হয় 8 বছর। সাজা কমানোর পর তিনি আরও অনেক মামলায় পুলিশকে সাহায্য করেন। তার শাস্তি আরও কমিয়ে দেয়া হয়। শেষ পর্যন্ত কেনেথ রেগান মাত্র 3 বছর সাজা ভোগ করে 2002 সালে মুক্তি পান। জেল থেকে মুক্তি পাওয়ার পরে কেনেথ রেগানের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। পূর্ববর্তী সময়ে তিনি অপরাধী হিসেবে চিহ্নিত হওয়ার কারণে তাকে কোথাও কোনো কাজও দেয়া হচ্ছিল না। এই পরিস্থিতিতে অমরজিৎ চৌহান কেনেথ রেগানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন। আসলে অমরজিৎ প্রায়ই অসহায় মানুষদের জন্য তার কোম্পানিতে কাজের ব্যবস্থা করতেন। কেনেথ রেগান যখন জেল থেকে বেরিয়ে আসে তখন তার কাছে ছিল না খাবার কেনার জন্য টাকা, ছিল না কোনো কাজ। এই অবস্থায় কেনেথ রেগানকে অমরজিৎ চৌহান কাজের জন্য নিয়ে আসেন। অমরজিৎ তাকে তার নিজের কোম্পানি সিবা ফ্রাইটে ডেলিভারি বয় হিসাবে চাকরি দেন। অমরজিৎ চৌহানের লাশ পাওয়ার পর পুলিশ খুবই তৎপর হয়ে ওঠে। সাথে সাথেই গ্রেফতার করা হয় সিবা ফ্রাইডের বর্তমান মালিক কেনেথ রেগানকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কেনেথ রেগান জানায় ব্রিটেন ছাড়ার আগে অমরজিৎ চৌহান নিজেই তাকে কোম্পানির মালিক বানিয়ে দেন। কেনেথ রেগান পুলিশের কাছে এই চুক্তির সমস্ত ডকুমেন্টও দেখায়। তবে পুলিশের কাছে কেনেথ রেগানের পুরনো অপরাধের ইতিহাস জানা থাকায় তাকে আর বিশ্বাস করতে পারে না। তার উপর কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ যতই শক্তি প্রয়োগ করছিল, কেনেথ রেগান কোনো তথ্যই দিচ্ছিল না। তবে কয়েকদিন পরে 9 এপ্রিল 2003 সালে পুলিশ একটি ফোন কল পায়। সেই ফোন কলটি এই ঘটনার পুরো মোড় ঘুরিয়ে দেয়। এই ফোন কলটি কে করেছিল, সেই ফোন কলে কি বলা হয়েছিল পুলিশকে, সে ব্যাপারে ভিডিওর পরবর্তী সময়ে আপনাদের জানাবো। তবে এই ফোন কলটি পাওয়ার পর পুলিশ কেনেথ রেগানকে আরও কঠোরভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে কেনেথ রেগান কিছু তথ্য দেয়। অমরজিৎ চৌহানের কোম্পানিতে ডেলিভারি বয় হিসেবে কিছু মাস কাজ করার পর
কেনেথ রেগান জানতে পারেন অমরজিৎ তার কোম্পানিটি বিক্রি করতে চায়, কারণ তিনি তার পরিবার সহ ব্রিটেন থেকে ইন্ডিয়াতে ফেরত যেতে চায়। অমরজিতের স্ত্রী ন্যান্সি বারবার বলছিলেন তিনি তার নিজ দেশে ফেরত যাবেন। একদিন কেনেথ রেগান অমরজিৎকে বলে তার জানাশোনা একজন ব্যক্তি আছেন যিনি তার এই কোম্পানিটি ভালো দামে কিনতে ইচ্ছুক। এই অফারটি শুনে অমরজিৎ কেনেথ রেগানকে বলে সেই ব্যক্তির সাথে যেন তার একটি বৈঠক করিয়ে দেওয়ার ব্যবস্থা করে। এরপরে 12 ফেব্রুয়ারি 2003 সালে কেনেথ রেগান অমরজিৎকে কোম্পানির ক্রেতার সঙ্গে বৈঠক করার জন্য তার বাড়িতে আসতে বলে। কেনেথ রেগান অমরজিৎকে আশ্বস্ত করে কোম্পানির ক্রেতা তার বাড়িতেই বৈঠক করতে চায়। এরপর যখন অমরজিৎ ব্যবসায়িক আলোচনা করতে কেনেথ রেগানের বাড়িতে পৌঁছায়, কেনেথ রেগান তখন তার 2 সহযোগীর সহায়তায় অমরজিৎকে অপহরণ করে। অপহরণের পর অমরজিৎকে পৈশাচিকভাবে মারধর করতে শুরু করে। মারধরের এক পর্যায়ে অমরজিৎকে বিভিন্ন জাল ডকুমেন্টে স্বাক্ষর করতে বাধ্য করে। অমরজিৎ স্বাক্ষর করতে রাজি না হলে তাকে মারধরের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়। অবশেষে অমরজিৎকে একাধিক জাল কাগজে স্বাক্ষর করানো হয়। এছাড়াও আগে থেকে প্রস্তুত করা মালিকানা হস্তান্তরের কাগজেও অমরজিতের স্বাক্ষর নেওয়া হয়। এরপর তার স্ত্রীকে একটি ভয়েস মেসেজ পাঠাতে বলা হয়, যাতে অমরজিৎ তার স্ত্রী ন্যান্সিকে জানিয়ে দেয় সে ব্যবসায়িক কাজের জন্য বিদেশে চলে যাচ্ছে। অমরজিতের কাছ থেকে সবকিছু উদ্ধার করার পর কেনেথ রেগান এবং তার 2 সহযোগী অমরজিৎকে নির্মমভাবে হত্যা করে। শুরুতে কেনেথের পরিকল্পনা ছিল অমরজিৎকে হত্যা করার পরে তার সকল কাগজপত্র নিয়ে কোম্পানিতে যাবে এবং কোম্পানির মালিক হয়ে কোম্পানিটি পরিচালনা করবে। কিন্তু পরবর্তীতে কেনেথ রেগানের অমরজিতের স্ত্রী এবং পরিবারের কথা মনে হয়, তাই সে অমরজিৎকে হত্যা করার পরে 15 ফেব্রুয়ারি 2003 সালে তার বন্ধুদের নিয়ে অমরজিতের বাড়িতে চলে যায়। বাড়ির ভেতরে অমরজিতের স্ত্রী ন্যান্সি, অমরজিতের 18 মাসের ছেলে দেবেন্দ্র, 2 মাসের ছেলে রবীন্দ্র এবং ন্যান্সির মা চরণজিৎ কৌরকে একে একে হত্যা করা হয়। এরপর তারা সবার লাশ গুম করে দেয়। এরপর কেনেথ রেগান অমরজিতের সাইন করা সেই জাল কাগজের উপর ভিত্তি করে কোম্পানিটি দখল করে নেয়। এই ঘটনাটি শোনার পর পুলিশ মূল আসামি কেনেথ রেগানকে গ্রেফতার দেখায়। এই ঘটনায় কেনেথ রেগানকে তার বন্ধু উইলিয়াম হাউন্সি এবং পিটার লিজ নামে 2 জন ব্যক্তি সহযোগিতা করে। যদিও তারা পালিয়ে গিয়েছিল, তবে অনেক খোঁজাখুঁজি শেষে জার্মানিতে তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদেরকে আবার ইংল্যান্ডে ফিরিয়ে আনা হয়। এই মামলার তদন্ত সমাধান করতে হাজারখানিক পুলিশ কর্মকর্তা দিনরাত পরিশ্রম করেছেন। হয়তো এখন আপনার মনে একটি প্রশ্ন আসছে, পুলিশকে সেই ফোন কলটি কে করেছিল এবং পুলিশকে সেই ফোন কলে কি বলেছিল সেই ব্যাপারটি আপনাদের জানিয়ে দেই। পুলিশকে এই কলটি করেছিলেন কেনেথ রেগানের প্রাক্তন গার্লফ্রেন্ড বেলিন্ডা ব্রাভেন। অমরজিৎকে হত্যা করার পরে কেনেথ রেগান তার বন্ধু উইলিয়াম হাউন্সির সাথে অমরজিতের বাড়িতে যায় এবং কয়েক মিনিটের মধ্যে অমরজিতের সম্পূর্ণ পরিবারকে হত্যা করে। এই 5টি মানুষের হত্যা করার পর তাদের লাশগুলোতে একটি গাড়িতে ভরে শহরের বাইরে 50 একর জমির একটি খামারে দাফন করা হয়। সেই খামারটি ছিল বেলিন্ডার। আর যেদিন এই কাজটি করা হয় সেদিন ভ্যালেন্টাইন ডে হওয়ার কারণে বেলিন্ডা শহরে অবস্থান করছিলেন। সেই সুযোগে কেনেথ রেগান এই কাজটি সম্পন্ন করেন। কিন্তু কিছুদিন পর যখন বেলিন্ডা ফিরে আসেন তখন কেনেথ রেগানকে বিভিন্নভাবে আতঙ্কিত মনে হচ্ছিল এবং কেনেথ রেগানও ধরা পড়ার ভয়ে তিনি সিদ্ধান্ত নেন লাশগুলোকে তুলে তিনি সাগরে ভাসিয়ে দিবেন। এই কাজটি করার জন্য কেনেথ রেগান অপেক্ষা করতে থাকেন। যেদিন তার গার্লফ্রেন্ড এই খামার বাড়িতে থাকবেন না সেদিন তার সঙ্গীদের সঙ্গে মিলে লাশগুলোকে খামার থেকে তুলে সাগরে ভাসিয়ে দিবেন। এরপর একদিন যখন বেলিন্ডা বাইরে চলে যান তখন কেনেথ রেগান আবার তার সঙ্গীদের সঙ্গে মিলে খামারের সেই লাশগুলোকে তুলে গাড়িতে করে সমুদ্রে ভাসিয়ে দেন। কিন্তু বেলিন্ডা দূর থেকে লুকিয়ে লুকিয়ে এই ঘটনাটি দেখে ফেলেন, কারণ বিভিন্ন কারণে বেলিন্ডা আগে থেকেই কেনেথ রেগানকে কোনো একটা বিষয়ে সন্দেহ করছিলেন। তখনই বেলিন্ডা পুলিশকে ফোন করেন এবং এ ব্যাপারে সকল তথ্য দিয়ে দেন। এরপর পুলিশ কেনেথ রেগানকে গ্রেফতার করে এবং বাকি ঘটনা আপনাদের আগেই বলেছি। তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা যায় কেনেথ রেগান জেল থেকে মুক্তি পাওয়ার পরে ট্রাকের মাধ্যমে স্মাগলিং ব্যবসা আবার শুরু করতে চেয়েছিল। এজন্যই কেনেথ রেগান সিবা ফ্রাইডের এই কোম্পানিটিকে বেছে নেয়, কারণ এই কোম্পানির ট্রাকের মাধ্যমেই তিনি মাদকের চোরাকারবারি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে 2005 সালের এপ্রিল মাসে আদালতে এই মামলার বিচার কার্য সম্পন্ন হয়। আদালত আসামি কেনেথ রেগান, তার সহযোগী উইলিয়াম হাউন্সি এবং পিটার লিজকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। এপ্রিল 2003 সালে সর্বপ্রথম অমরজিৎ চৌহানের লাশ উদ্ধার করা হয়েছিল।
তারপর জুলাই মাসে উদ্ধার করা হয় ন্যান্সির লাশ। পরবর্তীতে নভেম্বর মাসে ন্যান্সির মা চরণজিৎ কৌরের লাশও সমুদ্র থেকে উদ্ধার করা হয়। তবে ছোট দুটি সন্তানের লাশ এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এই ছিল আজকের মর্মান্তিক ঘটনাটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম সত্য ঘটনা অবলম্বনে বিভিন্ন অপরাধমূলক ঘটনা দেখতে আমাদের ক্রাইম সিক্রেট বাংলা চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আশা করছি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে।